আজকের এই আলোচনা চক্রে উপস্থিত সকলকে স্বাগত জানাই। Today's lecture series is an important event for all of us as it will provide us with valuable insights and information on a topic that is essential to our education, economic, socio-cultural life and also future careers day-to-day life. The topic of this special lecture is Earning Her Place, the Economics of Empowering Women. I am so happy to have this chance to introduce our today's special guest speaker, Devayani Bose. তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মানবাধিকারে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি সেখানে স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর একটা ডিপ্লোমা অর্জন করেছেন। These two disciplines, rights and media, shape how she approach her work with clarity, compassion, and commitment to driving real lasting impact. Devayani Bose come with a background in journalism and access opportunities, make financial decisions and improve their lives. অর্থনৈতিক ক্ষমতায়ন মানে স্বাধীনভাবে উপার্জন, অর্থ নিয়ন্ত্রণ ও পরিচালনা করা। এটি মানুষকে, বিশেষ করে মহিলাদের, সুযোগ পেতে, আর্থিক সিদ্ধান্ত নিতে এবং জীবন উন্নত করতে সাহায্য করে। এরপরে আমরা আসছি যে আমরা এই বিষয় নিয়ে আজকে কেন আলোচনা করছি। Why should we care about women's economic empowerment? এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। তার আগে একটা প্রশ্ন চলে আসি, তোমরা যদি কেউ কেউ একটু বলো কারা কারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাও? ম্যাম, আমার তো মনে হয় আমরা সকলেই ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, বিশেষত আমাদের ডিপার্টমেন্টে এরা। আমি এটা আমার মনে করি ব্যক্তিগত। হ্যাঁ, তোমার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে? ম্যাম শুনতে পেয়েছেন? এবার শোনা যাচ্ছে, কথা কেটে যাচ্ছিল। শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু একটু কথা কেটে কেটে আসছে আমার কাছে। কেউ কিছু বলছিলে? হ্যাঁ ম্যাম, আমি বলছিলাম যেটা যে আমাদের এখনকার যে সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে উইমেন মানে ইকোনমিক
এম্পাওয়ারমেন্টটা অনেকটা মেয়েদের ক্ষেত্রে জরুরি। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মত, আমি যেমন নিজেও চাই, আমার মনে হয় আমরা প্রত্যেকটা মেয়েদেরই উচিত যে এই এম্পাওয়ারমেন্টটা নিজেদের কবজা করা, এবং তাতে করে সে জীবনে যাতে আরো এগিয়ে যেতে পারে, জীবনের সিদ্ধান্তগুলো অন্তত নিতে পারে। মানে আমাদের অর্থ না থাকলে আমাদের সিদ্ধান্তের কোনো মূল্য থাকে না, যতই আপনি সঠিক হন না কেন। মানে সমাজে, পরিবারে, বাস, মানে চলাফেরা যেখানে যাবেন, প্রত্যেকটা বিজনেস হতে পারে। তো এরকম ভাবেই প্রচুর এরকম অর্গানাইজেশন আজকের দিনে রয়েছে যারা মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে কাজ করছে। আমি যেটার কথা বললাম সেটা একটি অর্গানাইজেশন। আরেকটি অর্গানাইজেশনের কথা বলবো যার নাম রং দে। ওরাও উইমেন্স এর ইকোনমিক এম্পাওয়ারমেন্টের ওপরই কাজ করে। ওরা ব্যাঙ্গালোরে বেসড। আমি ওখানে ওদের সাথে কাজ করার কিছুদিন সুযোগ পেয়েছিলাম। তো ওরা মহিলাদের ক্রেডিট অ্যাক্সেস দেয়। মনে করো যে তুমি একটা বিজনেস, ছোট বিজনেস চালু করার চেষ্টা করছো, তোমার তার জন্য পুঁজি লাগবে। সেই পুঁজিটা তারা তোমাকে যোগান দেয় যাতে তুমি বিজনেস চালু করতে পারো। এবং যে কেউ তাদের এই ইনভেস্টমেন্ট অর্গানাইজেশনে ইনভেস্ট করতে পারে, যেটাকে ওরা সোশ্যাল ইনভেস্টমেন্ট বলে। অর্থাৎ তুমি ধরো 100 টাকা দিলে, সেটা গেল একটি ফার্মারের কাছে, যে সেটা দিয়ে নিজের একটা বিজনেস তৈরি করলো। তো এরকম অনেক ধরনের অর্গানাইজেশন আমরা দেখতে পাবো যারা কিনা অনেকভাবে আজকের দিনে দাঁড়িয়ে, বিশেষত এনজিও বা নন প্রফিট অর্গানাইজেশনরা মহিলাদের, আন্ডার প্রিভিলেজ মহিলাদের, ডিসঅ্যাডভান্টেজ মহিলাদের ইকোনমিক স্বাধীনতার ক্ষেত্রে সাহায্য করছে। তো এখানে একটা কেস স্টাডির কথা আমি বলতে একটু ইচ্ছা হচ্ছে। সেটা হচ্ছে, সবাই তো আমরা লিজ্জত পাপড়ের কথা শুনেছি, কিন্তু আমরা কি এটা জানি যে 1959-এ 7 জন মহিলা 80 টাকা দিয়ে এই কাজটা শুরু করে। ওরা একটা সেলফ হেল্প গ্রুপ মডেল দ্বারা শুরু করে, যেখানে ইকুয়াল প্রফিট শেয়ারিং বেসিসে এই কাজটা শুরু করে, এবং পরবর্তীকালে ওটা একটা মাল্টি ক্রোর এন্টারপ্রাইজে পরিণত হয়, যেটা কিনা গ্রাসরুট উইমেনদের এন্টারপ্রেনিয়ারশিপের একটা খুব বড় নিদর্শন, যে কিভাবে কিছু মহিলা খুব অল্প পুঁজির সাহায্যে শুরু করে একটা বিজনেসকে বড় করে খাড়া করে এবং ইকোনমিক এম্পাওয়ারমেন্টের দিকে যেতে পারে। এবার আমরা একটা ছোট্ট গেমই বলতে পারো, যদি তোমরা সবাই পার্টিসিপেট করো খুব খুশি হব। এটার মধ্যে দিয়ে আমরা কিছু নতুন কনসেপ্ট শিখবো। তো গেমটা হলো এরকম যে তোমার কাছে 500 টাকা আছে, এবার তুমি আমায় বলো যে সেটা দিয়ে তুমি কি করবে। তোমার কাছে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে যে তুমি সেটা কোনো পার্টিতে গিয়ে পুরো খরচা করলে, আরেকটা অপশন হচ্ছে তুমি 300 টাকা সেভ করলে আর 200 টাকা ইউজ করলে কোনো নতুন স্কিল শেখার জন্য। এবার তোমরা সবাই আমাকে একটু বললে ভালো হয় যে তোমরা কোনটা করতে চাইবে। অপশন এ, spend it all on a party. Option B, save 300 and use 200 to learn a new skill. তোমরা কিছুক্ষণ সময় নিয়ে আমায় উত্তরটা দাও। হ্যাঁ, কিছুটা স্পেন্ড করবে। আচ্ছা, আমরা ফার্স্ট অপশনটা না গিয়ে সেকেন্ড অপশনটা কেন যাচ্ছি? হ্যাঁ, একদম একদম ঠিক। তুমি যদি আমরা সব সমস্ত টাকা উড়িয়ে দিই, উই ক্যান হ্যাভ আ ফান ফর আ ডে, বাট কোনো সেভিংস থাকবে না। বাট যদি আমরা কিছুটা সেভ করি, কিছুটা নতুন কিছু শেখার জন্য ব্যয় করি, তাহলে সেটা আমাদের নতুন একটা স্কিল অর্জন করতে সাহায্য করবে এবং পরবর্তীকালে আরো টাকা উপার্জন করতেও সাহায্য করবে।
তো এই জন্য এই গেমটার মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করছি যে শুধু আর্ন করাই ইম্পর্টেন্ট না, আর্ন করে কিভাবে সেটা স্পেন্ড করব সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সেটা আমরা কোন কাজে লাগাচ্ছি, কিভাবে লাগাচ্ছি, সেটাও ইকোনমিক এম্পাওয়ারমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। এরপরে চলে আসি কিছু কি কনসেপ্টসে, যেটা ফিনান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে পড়ে। তো ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে আগে যদি কেউ শেয়ার করো যে আমরা কি বুঝি যখন আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তি এই কথাটা বলি। কোনো একটা উদাহরণ দেবে কেউ? আমি যদি একটা রুরাল মহিলার পার্সপেক্টিভ থেকে ভাবি, যেমন একটি গ্রামীণ মহিলা, সে ধরো প্রধানমন্ত্রী ধন যোজনার মাধ্যমে নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললো এবং নিরাপদে সেখানে কিছু টাকা সঞ্চয় করতে পারলো। তো সেটাকে আমরা বলবো ফিনান্সিয়াল ইনক্লুশন, অর্থাৎ আমরা ব্যাংকিং ফিনান্সের আন্ডারে এলাম। আমরা যদি ঘরে কোনো টাকা রেখে দিই, সেটা ব্যাংকে না যাই, সেটা আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন হলো না। কিন্তু আমরা যখনই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, একটা ট্রানজাকশনের মাধ্যম দিয়ে যাব, তখন আমরা ফিনান্সিয়ালি ইনক্লুডেড হলাম। তো ফিনান্সিয়াল ইনক্লুশন না হলে অ্যাক্সেস টু ক্রেডিট, যেটার মানে হচ্ছে ধরো তোমরা কোনো কাজের জন্য লোন নিতে চাইছো, তাহলে তোমাদের ক্রেডিট অ্যাক্সেস দরকার, তো সেইগুলো কোনোটাই সম্ভব হবে না। তাই ফিনান্সিয়াল ইনক্লুশন একটা খুব ইম্পর্টেন্ট টার্ম উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। এই অবধি কারোর কোনো প্রশ্ন আছে? কারোর প্রশ্ন কিছু না থাকলে আমি পরের কনসেপ্টে যাচ্ছি, যেটা কনসেপ্টটা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র হওয়ার মানে হচ্ছে সাপোর্টিং উইমেন ইন স্টার্টিং এন্ড ম্যানেজিং বিজনেস থ্রু ক্যাপিটাল, মেন্টরশিপ অ্যান্ড মার্কেট কানেকশনস। তো সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল দিচ্ছি। ভারতের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি, যাকে এসএইচজিও আমরা বলে থাকি, তারা হাতে তৈরি সামগ্রী উৎপাদন করে এবং সরকারি প্রকল্পের মাধ্যমে সেগুলো বিক্রি করে। এদেরকে সবাই আমরা বলবো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার। তো এরকম আজকের দিনে দাঁড়িয়ে আমরা এরকম অনেক কিছু দেখতে পাবো। ছোট ছোট এন্টারপ্রেনিয়ররা রয়েছেন যারা নানান কাজে নিযুক্ত এসএইচজির মাধ্যমে, এবং সেটা মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করছে। এবার একটা ইন্টারেস্টিং কনসেপ্টে আসছি, যেটা হচ্ছে ইকুয়াল পে, অর্থাৎ সমান মজুরি। তো ইকোনমিক এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ইকুয়াল পে, মানে হচ্ছে এনশিওরিং মেন অ্যান্ড উইমেন রিসিভ দ্য সেম ওয়েজেস ফর ওয়ার্ক অফ ইকুয়াল ভ্যালু। অর্থাৎ কোনো একটা সংস্থায় পুরুষ এবং মহিলারা দুজনেই কাজ করছেন, কিন্তু তাদের মাসিক যে বেতন পাচ্ছেন সেটা দেখা যাচ্ছে যে ভিন্ন। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা সংশোধন করা দরকার। একই শ্রমের জন্য বা একই কাজের জন্য পুরুষ এবং মহিলা দুজনেরই সমান মজুরি বা বেতন পাওয়া দরকার, না হলে সেখানে একটা ডিসক্রিমিনেশন দেখা দেয়, ইকোনমিক ডিসক্রিমিনেশন। তো ইকুয়াল পেও তাই খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমরা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ উইমেনের ক্ষেত্রে বারে বারেই শুনে থাকি বা পড়ে থাকি। এবার কিছু কি স্ট্যাটিস্টিক্সে এসে যাই। উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্টের কথা যখন বলছি, তখন আমাদের দেখা যাচ্ছে যে উইমেন্স কন্ট্রিবিউশন টু টোটাল গ্লোবাল জিডিপি হচ্ছে মাত্র 37%। Similarly, only 47% of women participate in the labor force compared to 72% for men.
আবার এটাও দেখা যাচ্ছে যে 20% লোয়ার ওয়েজেস তারা আর্ন করে। উইমেন আর্ন 20% লেস অন অ্যাভারেজ দ্যান মেন, and 75% of their labor is unpaid labor, যেটার মধ্যে পড়ছে হাউসহোল্ড ওয়ার্ক, কেয়ার গিভিং পারফরমেন্সেস বাই উইমেন। আর জানলে খুব অবাক লাগে আমাদের যে less than 25% are women of women are in leadership positions. লিডারশিপ পজিশনে খুব কম সংখ্যকই মহিলারা এখনো রয়েছেন। এবং এটাও দেখা যায় যে কোনো মহিলা কোনো বিজনেস স্টার্ট করলেন, কোনো পুরুষ কোনো বিজনেস স্টার্ট করলেন, এর মধ্যে একটা ফান্ডিং এর ডিফারেন্সও দেখা যায়। যেমন 7% অফ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং, সেটা যাচ্ছে মাত্র 7% যাচ্ছে মহিলাদের কাছে, বাকি সবই মেন ওন বিজনেসের কাছে যাচ্ছে। অ্যান্ড পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখলে 1 in 3 businesses are owned by women worldwide, যেটা খুব একটা ব্লিক স্ট্যাটিস্টিক্স, যেটা দেখে আমরা বুঝবো যে এখনো অনেক রকম সমস্যা রয়েছে মহিলাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে। তো এবার আমি একটা প্রশ্ন করব, এটা একটা কিউএনএ সেশনও বলতে পারো, যেখানে তোমাদের যদি একটু শেয়ার করো যে কি করলে মনে হয় যে মহিলাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট বা ইকোনমিক পার্টিসিপেশনটা ইমপ্রুভ করবে, তোমাদের কি মনে হয়? আর একবার বলবেন, আমি না শুনতে পাইনি খুব একটা। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক, খুব সুন্দর বলেছ। এটা একদমই একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমাদের দেখতে হবে যে কিভাবে অ্যাটলিস্ট কোনো জায়গায় কেউ কাজ করতে গেলে ইকুয়াল ওয়েজেস পাওয়া যাচ্ছে, বা উইমেন লেড বিজনেস গুলো প্রপার ফান্ডিং পাচ্ছে যাতে তারা নিজের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, বা ট্রেনিং এর সুযোগ, বা সর্বপ্রথম ফিনান্সিয়াল ইনক্লুশন। কারণ যতক্ষণ না ফিনান্সিয়ালি ইনক্লুড হবে ততক্ষণ ইকোনমিক এম্পাওয়ারমেন্টের কথাটা বলা অনেকটাই বৃথা। তো এই জন্য অনেক কিছু লিগাল ফ্রেমওয়ার্কও রয়েছে যেটা এনশিওর করে যে মহিলারা ইকোনমিক সিস্টেমের মধ্যে আসছে। সেই লিগাল এম্পাওয়ারমেন্ট ইন্ডিভিজুয়ালদের অ্যালাউ করে তাদের অ্যাসেটটা প্রোটেক্ট করতে, কন্ট্রাক্ট সাইন করতে, ডিসপিউট রিজলভ করতে, এবং লাস্টলি একটা ফেয়ারার অ্যান্ড মোর ইনক্লুসিভ ইকোনমিক এনভায়রনমেন্ট তৈরি করতে। তো এরকম আমরা যখন গ্রামে কাজ করতে যাই বা সেলফ হেল্প গ্রুপের সাথে কাজ করি, তখন দেখা যায় যে অনেক সময় একজন মহিলা হয়তো সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে অনেকটা আর্ন করছে, কিন্তু সেটা কোন খাতে যাচ্ছে সেটা সে ঠিক করতে পারছে না। মানে তার টাকা অন্য কেউ নিয়ে নিচ্ছে, বা অন্য কেউ খরচা করছে, বা তাকে বাড়ি থেকে যা বলা হচ্ছে সেই দিকে সেই খাতেই তাকে সেই টাকাটা ব্যয় করতে হচ্ছে। এই প্রবলেমগুলো এখনো
রয়েছে, যেগুলো সলভ করা চেষ্টা সিভিল সোসাইটি করছে, এনজিওসরা করছে, কিন্তু এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা যে কেউ অর্জন করলেও সেটা ফিনান্সের ওপর যে কন্ট্রোল বা ডিসিশনের ওপর যে কন্ট্রোল, সেটা কতটা মহিলাদের আছে। এই কনসেপ্টটাকেই আমরা বলবো সেলফ ডিটারমিনেশন অ্যান্ড এজেন্সি। এজেন্সি বলতে আমরা এটা বুঝি দ্য ক্যাপাসিটি অফ ইন্ডিভিজুয়ালস টু মেক ডিসিশনস and take actions that shape their own lives and economic futures. So, economic empowerment is closely tied to personal agency. When women feel in control of their decisions, they are more likely to invest in their future and contribute to the economy. যখন তারা তাদের ফিনান্সেসটা কন্ট্রোল করতে পারবে, নিজের ডিসিশন নিজে নিতে পারবে, তখনই তারা ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে। আর এখানে আজকের দিনে যেখানে আমরা দেখছি টেকনোলজি একটা খুব বড় রোল প্লে করছে পোস্ট কোভিড, যেখানে আজকে আমরা অনলাইন ক্লাস করছি, তো টেকনোলজির অ্যাক্সেস টু টেকনোলজি সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে। যে টেকনোলজি যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিকে চালাতে বা বিজনেস ডেভেলপ করতে বা ফিনান্সিয়াল সার্ভিসেস চালাতে টেকনোলজির একটা বিরাট ভূমিকা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। যেরকম নিউ টেকনোলজি আসলে তবেই রিমোট ওয়ার্ক পসিবল, ই কমার্স পসিবল। এই যে আমরা নানান ধরো অ্যামাজন বা ফ্লিপকার্ট এসব জায়গা থেকে জিনিসপত্র কিনছি, ই কমার্সে যাচ্ছি, সেগুলো সবই সম্ভব হচ্ছে টেকনোলজির সাহায্যে। তো আন্ডারসার্ভড এরিয়ায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেকনোলজি এখনো পৌঁছায়নি, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যারিয়ার ইকোনমিক এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, যেটা কে বলছি আমরা অ্যাক্সেস টু টেকনোলজি। তো এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমরা আমাদের মাথায় রাখতে হবে, যে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে অ্যাক্সেস টু টেকনোলজি একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এবার আমরা একটা আলোচনায় আসি যে যদি ইকোনমিক এম্পাওয়ারমেন্ট না থাকে তাহলে কি হবে, যদি জেন্ডার ইকুয়ালিটি না থাকে তাহলে কি হবে। তাহলে কেউ এই বিষয়ে আমায় কিছু বলতে চাও যে যদি ধরো ইকোনমিক মহিলারা ইকোনমিক এম্পাওয়ার্ড হলো না, তাহলে কি অসুবিধা তারা ফেস করবে? ইকোনমিক ম্যাম গুড ইভিনিং। গুড ইভিনিং। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট না থাকলে অর্থনৈতিক উপার্জন ক্ষমতা যদি পুরোপুরিভাবে অপরের উপর ডিপেন্ড হতে হয়, সেক্ষেত্রে তার যার উপর সে ডিপেন্ড তাকে যেমন খুশিভাবে পরিচালনা করবে এবং তাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করিয়ে নেওয়ার মতো, মানে এক কথায় বলতে পাওয়া যায় সোসাইটির সামনে হয়তো সে সম্মান পেলেও তার নিজস্বতা বলে কিছু থাকবে না, সকল কন্ট্রোলটাই অন্য ব্যক্তির হাতে চলে যাবে। একদম ঠিক। হিসেবে তার নিজস্ব কোনো অস্তিত্বই থাকবে না দিন শেষে। ঠিক। তো এবার আমরা সেই ডিসঅ্যাডভান্টেজ গুলোর কথা খানিকটা শুনে নেব। যেরকম একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনক্রিজড পভার্টি অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটি। Without economic empowerment, individuals are often trapped in cycles of poverty, unable to access better job opportunities, resources, education to improve their financial situation. এবং তার ফলে কি হয়, the impact is it perpetuates economic inequality where a small group of people or regions thrive and larger population remain marginalized and economically vulnerable. Similarly, limited access to education and skill development. এটা দেখা গেছে যে lack of economic resources prevents individual from accessing quality education, skill development, which are crucial for upward mobility. This limits personal and professional growth, making it harder for individuals to compete in job market and break free from poverty. তারপরে যেটা তুমি বললে, ডিপেন্ডেন্স অন আদার্স। উইদাউট ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অর ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিভিজুয়ালস মে বিকাম ডিপেন্ডেন্ট অন আদার্স, family, government, employers for support. So this creates vulnerability as individuals have fewer choices in decision making and are often subject to the will or conditions of others. আরেকটা হচ্ছে লিমিটেড সোশ্যাল মোবিলিটি। ইকোনমিক এম্পাওয়ারমেন্ট restricts access to opportunities that could help individuals move up the social ladder, such as better jobs, housing, or healthcare.
and social mobility is stifled, meaning people are stuck in their socio-economic class without the means to change their circumstances. Vulnerability to exploitation. People without economic empowerment may lack bargaining power and may be more susceptible to exploitation by employers, landlords, and even within personal relationship. This could lead to poor working conditions, lower wages, and even lead to domestic violence, abuse, or mistreatment. তাহলে এই কথা সূত্রে আসি যে ল্যাক অফ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অনেক সময় একটা প্রাইমারি রিজন হয় ডোমেস্টিক ভায়োলেন্সের, যে যেখানে কোনো অ্যাবিউজিভ পরিবেশে মহিলাকে থাকতে হচ্ছে এবং তার থেকে সে বেরোতে পারছে না কারণ সে ইকোনমিক্যালি সক্ষম নয়। তো আমি যখন উইমেন্স কমিশনে কাজ করতাম তখন এরকম অনেক কেসের সম্মুখীন হয়েছিলাম যেখানে ডিউ টু ল্যাক অফ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট মহিলাদের ডোমেস্টিক ভায়োলেন্স দিনের পর দিন সহ্য করতে হচ্ছে। অ্যান্ড বেসিক্যালি এটা একটা ট্র্যাপ মতো হয়ে দাঁড়ায় যেখানে আমার নিজের ইনকাম নেই, ফিনান্সিয়াল রিসোর্সেস নেই, তো আমি ডিপেন্ডেন্ট অন মাই পার্টনার্স ফর বেসিক নিডস। So even if I feel that I should leave this abusive relationship, I don't have the means or support to do that, or even to support my children independently. আর আরেকটা যেটা খুব সূক্ষ্ম জিনিস দেখা যায় ইকোনমিক ডিসএম্পাওয়ারমেন্টের ফলে, সেটা হচ্ছে power imbalance. Economic imbalance often creates a power imbalance in relationships. Economically dominant partner can use money as a tool for control, deciding everything for daily expenses to major life choices, making the disempowered partner vulnerable to manipulation and abuse. And স্বভাবতই এর থেকে আসে increased stress and conflict. Lack of financial security can lead to chronic stress, frustration, hope. Economic abuse, এই টার্মটাও খুব ইম্পর্টেন্ট ইকোনমিক এম্পাওয়ারমেন্টের কথা যখন আমরা বলবো, যে উইদাউট ফিজিক্যাল ভায়োলেন্স, কোথাও ফিজিক্যাল ভায়োলেন্স নেই কিন্তু ইকোনমিক অ্যাবিউজ অলসো ইজ আ ফর্ম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। ইট ইনক্লুডস প্রিভেন্টিং সামওয়ান ফ্রম ওয়ার্কিং, কাউকে কাজ করতে না দেওয়া, কন্ট্রোলিং অ্যাক্সেস টু মানি, ফোর্সিং ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্স। তো ইট লিডস টু ইম্প্যাক্ট, it leads to victims getting trapped, isolated, powerless to escape the abusive environment. সেক্ষেত্রে এই অ্যাবিউজিভ ইকোনমিক এম্পাওয়ারমেন্ট না থাকলে সেই অ্যাবিউজিভ এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে আসা খুব অসম্ভব হয়ে পড়ে। তো বিকজ উইদাউট মানি ভিকটিমস ক্যানট অ্যাক্সেস লিগাল সাপোর্ট, ক্যানট হ্যাভ সেফ হাউজিং অর শেল্টার্স, ক্যানট অ্যাক্সেস কাউন্সেলিং অর মেন্টাল হেলথ সার্ভিসেস। তো অনেক সময় দেখা যায় এর ফলে without education, job skills, access to financial support, many victims believe that they have no way out of abusive relationships, and this prolongs the cycle of abuse across generations. Children growing up in environments যেখানে they are at higher risk of becoming victims or perpetrators. এইখানে কারোর কোনো প্রশ্ন আছে বা কিছু বলতে চাও? আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই অবধি কারোর কোনো প্রশ্ন থাকলে বা কোনো কেউ কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করার থাকলে করতে পারো। তো মোটের উপরে তোমরা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট বলতে কি বুঝলে আজকের ডিসকাশন থেকে, এবং কি কি টেক অ্যাওয়ে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি আমরা, যে এতক্ষণ আমরা যেটা নিয়ে ডিসকাস করলাম, সেখানে কারোর কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে, কোনো পার্টিকুলার বিষয় নিয়ে জিজ্ঞাসা থাকলে
বলতে পারো। 5 মিনিট সময় নাও। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, যেরকম এখানে একটা খুবই বড় ডিবেট আছে যে আমরা উইমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট কি বলতে কি বুঝছি, যে মিনিং দেয়ার ফুল অ্যান্ড ইকুয়াল পার্টিসিপেশন ইন দ্য ইকোনমি অ্যান্ড কন্ট্রিবিউটিং টু কান্ট্রিজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর জিডিপি। কিন্তু অনেক স্টাডি, যেরকম IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ম্যাকেনজি, এরা যে স্টাডিগুলো করেছে সেটাতে দেখা যাচ্ছে যে ক্লোজিং জেন্ডার গ্যাপস ইন লেবার ফোর্স পার্টিসিপেশন কুড বুস্ট জিডিপি, কিন্তু সেটা হচ্ছে না। এবং অনেক সময় এই যে মহিলা যেটা সমস্যাটা আমরা বলছি যে আনপেড লেবারের ক্ষেত্রে, যে মহিলারা যে বাড়িতে যে কাজগুলো করছেন, যে সময়টা দিচ্ছেন, কারোর খেয়াল রাখছেন, কেয়ার গিভিং এর সময় দিচ্ছেন, সেটা অ্যাকাউন্টেড ফর নয়। তার সেটা আমাদের জিডিপিতে কোনোভাবে কন্ট্রিবিউট করছে না, বা সেটার জন্য কোনো পারিশ্রমিক মহিলারা পাচ্ছেন না। তো কস্ট অফ আনপেড লেবারটা হিউজ। তো তার ফলে কি হচ্ছে, যেরকম কোভিডের সময় দেখা গেছে যে প্যান্ডেমিকের সময় অনেক মহিলারা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কারণ তাদের বাড়িতে প্রচুর বেশি কাজ করতে হয়েছে, বা কেয়ার গিভিং এর কাজ এসে পড়েছে তাদের ওপর, তার জন্য তাদেরকে ওয়ার্কফোর্স থেকে ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, অর্থাৎ তাদের ইকোনমিক পার্টিসিপেশন বন্ধ হয়ে গেছে। তো সেটা নিয়ে প্রচুর স্টাডি হচ্ছে এখনো, অনেক স্টাডি চলছে যেটা দিয়ে এখান থেকে কি করে বেরোনো যায়। তাই জন্য অনেক রকম সংস্থা আবার যারা কোভিড ভিকটিমস বা কোভিডের ফলে তারা কোনোভাবে চাকরি হারিয়েছে বা কাজে ফিরতে পারছে না, তাদেরকে আবার কাজে ফিরিয়ে আনার নানান রকম অনেক নন প্রফিট অর্গানাইজেশন অনেক রকম উদ্যোগ নিচ্ছে যাতে তারা আবার কাজে ফিরে আসতে পারে। তো এটা একটা খুব বড় সমস্যা বা হিন্ড্রেন্স বলতে পারো। তো এটাকে তোমাদের কি মনে হয় যে আমরা কি এটা কিভাবে সলভ করতে পারি? ম্যাম, আমার একটা কনসেপ্ট এখানে আমি একটু বলবো যে অর্থনৈতিক আমি হচ্ছে মানে বেশ কিছু শিল্পী পরিবার বা শিল্পী মেয়েদের কাজ করছি। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাই, অর্থ আসছে কিন্তু অর্থের যে ব্যবহার, সেই ব্যবহারটা কোথাও গিয়ে সীমাবদ্ধ, সেই মেয়েটি বা সেই পরিবারের মানে হাতে নয়, সেই মেয়েটির হাতে নয়। কারণ দেখা যাচ্ছে যে পরিবারটি ইকোনমিক্যালি অনেকটাই উইকার সেকশন। এবার স্বামী স্ত্রী দুজনেই যদি সমানভাবে, পরিবারটা চালানো মুশকিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েটি হয়তো তার সন্তান, ছেলে মেয়ে এইসব বড় করতে করতে তো সঞ্চয় মানে শেষ হয়ে যাচ্ছে। মানে বেশ কিছু পরিবারে দেখতে পাচ্ছি যে শুধু সন্তান সংসার করতে করতে সেই মেয়েটির শেষ জীবন পর্যন্ত সে চলেই যাচ্ছে, মানে যতদিন সে কাজ করতে পারছে হয়তো তাদের জন্যই করে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইকোনমিক
ক্ষমতায়ন যেটাকে আমরা বলছি, তারা যে ডিসিশন নেবে নতুন করে ঘুরে দাঁড়িয়ে নিজেকে এস্টাবলিশ করা বা নিজেকে আরেকটু স্বনির্ভর করে তোলা, সেই জায়গাটা হয়তো কোথাও গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে আবার আরেকটা দেখা যাচ্ছে, পারিবারিক সক্ষমতা বা পারিবারিক ক্ষমতায়নের যে একটা প্রচেষ্টা, মানে পুরোপুরি পরিবারটা কোথাও থেকে স্বনির্ভর হচ্ছে। হয়তো সন্তানেরা হয়তো একটা চাকরি পেলো বা একটা অন্য কিছু ব্যবসা শুরু করলো, সেই রকম একটা মানে কাউকে পুশ করছে এগিয়ে যাওয়ার জন্য। হয়তো সে নিজে হয়তো সরাসরি সেই ইয়েটাকে ইউটিলাইজ করতে পারছে না, সেই ক্ষমতাটাকে, কিন্তু সে হয়তো পুরো ফ্যামিলিটাকে পুশ করলো যে সেই ফ্যামিলিটা বেরিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আবার দেখা যায় মানে একটা দোটানা চলে যে এই মেয়েটির কি ক্ষমতায়ন হলো বা সেই ক্ষমতায়ন বা হয়তো তার শেষ দিকে দেখা যাচ্ছে যে সে হয়তো তার সন্তানদের উপর বা স্বামীর উপর নির্ভরশীল। তারা হয়তো কোথাও গিয়ে প্রশ্ন করছে যে তুমি যে কাজ করলে সেটা কি করলে। তো সেই জায়গাটা গিয়ে একটা প্রশ্ন থেকে যায় যে অর্থ থাকলে পারেও অর্থের যে কিভাবে আমরা ইউটিলাইজ করছি বা ব্যবহার করছি, সেটাও গিয়ে কোথাও গিয়ে একটা মেয়ের ক্ষমতায়নের একটা প্রতিবন্ধকতাও তৈরি করে দিচ্ছে। যে এই যে সঞ্চয়, অর্থনৈতিক সঞ্চয় দিনের শেষে না থাকাটা একটা ভীষণ জটিল একটা এবং কঠিন সমস্যা হয়ে যাচ্ছে। এবং সেখান থেকে যে মা অসুস্থ হয়েছে, ডাক্তার দেখাতে হবে, মা হয়তো তার হাতে সেই উপযুক্ত পয়সা নেই, সে সন্তানদের উপর নির্ভরশীল, সন্তানের বিয়ে হয়ে গেছে, সংসার আছে, সে বলছে যে আমার কাছে অর্থ নেই, এবার তুমি কি করবে করো। মানে সেই মাটাকে খেতে দিচ্ছে বা দিচ্ছে না, দুর্ব্যবহার করছে, এরকম একটা মানে নিত্যদিনের সঙ্গী, এরকম কিছু এক্সপিরিয়েন্স আমার চোখে দেখা আমি একটা বলতে পারি। মানে তাদের হাতে অর্থ থাকছে কিন্তু অর্থটাকে ঠিক ইউটিলাইজেশন মানে নিজের সেলফ ইউটিলাইজেশন সে করে উঠতে পারছে না। হয়তো ফ্যামিলি সেখান দিয়ে কোথাও গিয়ে সেই সুযোগটা নিয়ে নিচ্ছে, সেই জায়গাটা আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু মনে হচ্ছে হবে। দেখছি আমি। সরি, আমার এখানে কারেন্ট চলে যাওয়াতে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ সরি, এখানে কারেন্ট চলে গেছিল, তো তাই জন্য কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কেউ কিছু বলছিলে, সেটা মাঝখান থেকে হঠাৎ করে কেটে গেল। হ্যাঁ ম্যাম, আমি কিছু বলছিলাম, হ্যাঁ আপনি বুঝতে পারছি না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। দীপ্তি, শুনতে পাচ্ছ? আমি কি আরেকবার, হ্যাঁ ম্যাম, আমি কি আরেকবার বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আরেকবার বললে ভালো হয়, কারণ হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার আমি শুনতে পাচ্ছি। ম্যাম, আমি যেটা বলতে চাইছিলাম যে আমি বেশ কিছু সেক্টর নিয়ে মানে উইমেন দের, তো সেই জায়গাটা গিয়ে আমি বেশ ক্ষেত্রে তাদের কোথাও গিয়ে আমার মনে হচ্ছে মানে সেই ফ্যামিলিটা একটা নিম্ন
দীপ্তিদি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। দিনের হ্যালো, জন্য কিছু সঞ্চয় হচ্ছে কিনা সেটা সেটা একটা মানে সেই বিষয়ে হয়তো তার অতটা দেখা যাচ্ছে যে সেই মহিলা উপার্জন সে হয়তো গোটা ফ্যামিলিকে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করতে সাহায্য করছে, কিন্তু আবার দেখা যাচ্ছে একই সাথে যে একটা সময় পর যখন মেয়েটির বা সেই মহিলাটির সে তার অর্থনৈতিক কাজ করার ক্ষমতা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই পরিবারের দু চারটে এরকম তুমি তো তোমার নামে তো কিছু নেই, মানে এই যে নেগলিজেন্সি, এই দুটোই কাজ করছে। কোথাও গিয়ে মেয়েরা ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে তারা পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছে, তার আর কিছু বলার থাকছে না, কোথাও গিয়ে স্তব্ধ সে কিন্তু বা পরিবারের ভাবে নানা রকম মানে বয়সকালে একটু দীপ্তি তোমার কথা কেটে কেটে যাচ্ছে। দীপ্তি তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, কারুর কথা শোনা যাচ্ছে না, আমার কথা ভয়েসটা কি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভয়েস আচ্ছা আসছে। আচ্ছা, এখানে দীপ্তি যেটা বলছিল মাঝখান থেকে অনেকটা কথা কেটে কেটে গেল, তো আমি ঠিক হ্যাঁ, আমার মনে হয় এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে হয়তো। আমি ভালো করে তাই ওর প্রশ্নটা বুঝতে পারলাম না। ইতিমধ্যে চ্যাটে আমাকে মিতা লিখেছে যে ইকোনমিক অ্যাবিউজ অ্যাট ওয়ার্ক প্লেসে যদি কিছু সেই নিয়ে আলোচনা করা হয়, যেরকম আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বললাম, ডোমেস্টিক অ্যাবিউজের কথা বললাম, তো সেক্ষেত্রে আমি একটু ছোট্ট করে ইকোনমিক অ্যাবিউজ অ্যাট ওয়ার্ক প্লেস এই ব্যাপারটা নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করে শেষ করব। তো ইকোনমিক অ্যাবিউজ অ্যাট ওয়ার্ক প্লেস এটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেখানে আমরা যেটা নিয়ে খুব একটা কথা বলে থাকি না। এটা usually refers to situations where someone in a work is setting controls, restricting or exploiting another person's economic resources unfairly. তো এটা হচ্ছে between employers and employees, or it can be between employers and colleagues, or even within professional network. কয়েকটা এক্সাম্পল দি ইকোনমিক অ্যাবিউজ অ্যাট ওয়ার্ক প্লেসে। সেটা একটা এক্সাম্পল হবে ওয়েজ উইথহোল্ডিং, মানে নট পেইং এন এমপ্লয়ি হোয়াট ইউ ও টু দেম ইন টাইম অর অ্যাট অল। তারপরে আনফেয়ার কম্পেনসেশন প্র্যাকটিস, মানে কনসিস্টেন্টলি আন্ডার পেইং সামওয়ান কম্পেয়ার টু আদার্স, especially on gender, race, caste and other biases. মানে আমাদের জেন্ডারের ভিত্তিতে কাউকে আন্ডারপে করে রাখা, সমশ্রম না দেওয়া। তারপরে ডিনায়াল অফ অপরচুনিটিস, যেটা খুবই হয়ে থাকে, যেমন ব্লকিং প্রমোশনস, স্যালারি হাইকস, প্রফেশনাল গ্রোথ, যেটা সামওয়ানস জব সিকিউরিটি বা ফিনান্সিয়াল সিকিউরিটিটা এনশিওর করবে। আরেকটা হচ্ছে ফোর্সড লেবার অর এক্সট্রা ওয়ার্ক উইদাউট পে, pressurizing employees to take on unpaid tasks outside their job description or work overtime without compensation. তারপরে আরেকটা যেটা আমরা দেখে থাকি, রিটালিয়েশন, পানিশিং এমপ্লয়িজ ফিনান্সিয়ালি, লাইক রিডিউসিং দেয়ার স্যালারি if they raise concerns about their rights, workplace conditions or harassment. Contract manipulation, trapping someone in an unfair contract that limits their ability to leave, grow or negotiate. Then financial surveillance,
excessive monitoring of how employees spend work-related stipends or allowances in a very controlling way. এগুলো কিছু এক্সাম্পল যেভাবে ইকোনমিক অ্যাবিউজ হয়ে থাকে অ্যাট ফিনান্সিয়াল ওয়ার্ক প্লেসে। তো এখানে দেখা যায় যে সেটার এগেনস্টে যখনই প্রোটেস্ট হয় অনেক বেশি জায়গায় দেখা যায় তাকে ডিফিকাল্ট বলা হয় বা তাকে ফায়ার করে দেওয়া ধমকি দেওয়া হয়, তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলা হয় যেখানে সে কাজ ঠিক মতো করতে পারে না। তো এটার এগেনস্টেও এটাও একটা আমাদের রাইটস এর মধ্যে পড়ে, যেখানে রাইটস টু হ্যাভ আ ফেয়ার ওয়ার্ক প্লেস, যেটা এনশিওর করা একটা এমপ্লয়ারের একটা ইম্পর্টেন্ট কাজ। এখানে কিছু প্রশ্ন আছে। তো আমাদের যখনই আমরা কোথাও কাজ করতে যাব পরে, বা তোমরা সবাই পড়াশোনা করছো এবার শেষ করে নিশ্চয়ই কাজের ক্ষেত্রে মানে কাজের জগতে প্রবেশ করবে, তখন এটা মাথায় রাখতে হবে যে we are all entitled to safe and respectful conditions at work which is free from harassment, bullying, exploitation, violence, এবং the employer should be transparent about the rules about pay, promotions, redressal mechanisms, and you have the right to raise concerns without fear of retaliation on financial penalty. তো এটা রাইট টু ফেয়ার ওয়ার্ক প্লেসের মধ্যে পড়ে, যেটা every employee is entitled to. আমার মনে হয় সময় এখন শেষ হয়ে এসছে, তো আমি এখানে কিছু লেবার লজ এর কথা বলে শেষ করব। একটা লেবার ল আছে ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট, পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট, আর পশ, যেটা নিয়ে খুব আলোচনা আজকাল হয়ে থাকে, পশ অ্যাক্ট ফর হ্যারাসমেন্ট প্রিভেনশন। তো এই অ্যাক্টগুলো আছে যেটা ওয়ার্ক প্লেস ভায়োলেন্স প্রিভেন্ট করতে অনেক ক্ষেত্রে সাহায্য করে, ইকোনমিক্যালি এক্সপ্লয়েটেড হতে সাহায্য করে, এক্সপ্লয়টেশন থেকে বাঁচতে সাহায্য করে, সরি। তো এগুলো সব আমাদের অ্যাওয়্যার থাকাটা খুব প্রয়োজন, যদি আমরা এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের এগুলো ফেস করতে হচ্ছে, তখন যাতে আমরা এই লয়ের আশ্রয় নিতে পারি এবং একটা সেফ অ্যান্ড রেসপেক্টফুল কন্ডিশন ক্রিয়েট করতে পারি নিজেদের জন্য বা আমাদের কলিগসের জন্য। আর কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে পরেও তোমরা আমাকে আমার মেল আইডিতে যোগাযোগ করতে পারো, আমি আমার মেল আইডিটা দিয়ে দিচ্ছি। আমি খুব খুশি হব এটা নিয়ে পরবর্তীকালে আরো কিছু আলোচনা করতে পারলে। আর আজকে তোমাদের সাথে সবার সাথে এই আলোচনাগুলো করে খুব ভালো লাগলো, তোমাদের পার্টিসিপেশনে খুব খুশি হলাম যে তোমরা এত কিছু সম্বন্ধে অ্যাওয়্যার অ্যান্ড এত কিছু জানতে চাইছো, শিখতে চাইছো। তো তোমাদের সবার জন্য খুব শুভ কামনা রইল এবং সবাই খুব উন্নতি করো, এবং পরবর্তীকালেও নিশ্চয়ই যোগাযোগ থাকবে, এবং আবার সুযোগ হলে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাবে। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর লেকচার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। নেক্সট টাইম আমাদের ডিপার্টমেন্টের সকলেই আবার নেক্সট লেকচারের জন্য এক্সপেকটেশন আপনার প্রতি রাখবো। ম্যাম, আমার তরফ থেকে একটা প্রশ্ন আছে যে বর্তমানেও এখনো এম্পাওয়ারমেন্ট এর সেকশনে মহিলারা এম্পাওয়ার্ড হতে চাইছে, তো সেক্ষেত্রে সমমজুরিটা একটা কাল্পনিক স্মিথ হিসেবে থেকে গিয়েছে। সমমজুরি গভর্নমেন্ট সেক্টরে হাই র্যাঙ্কের পার্মানেন্ট জবের ক্ষেত্রে হয়তো পসিবল হয়েছে, কিন্তু সেটা যেখানে আনঅর্গানাইজড সেক্টর সেখানে কোনোভাবেই নয়। আর সেই ডিফারেন্সটা কিন্তু অনেকটাই বেশি, অনেকটাই বেশি। সেখানে মহিলারা কিন্তু অনেক বেশি নেগলেক্টেড। আর আপনি যে পুরো বিষয়টা বোঝালেন ম্যাম, সেখানে যে বিষয়টা বলেন কিভাবে মহিলারা এম্পাওয়ার্ড হতে পারে, তো এডুকেশন রয়েছে এবং মহিলারা উপার্জন করতে চাইছে, কিন্তু তার সাথে সাথে পারিবারিক রেসপন্সিবিলিটির কারণে অনেকেই সেই এখতিয়ার ছেড়ে যেতে পারছে না বা অনেকটা ডিস্টেন্সে গিয়ে কাজ করার জন্য। যদি মহিলাদেরকে ছোট ছোট এমপ্লয়মেন্ট বাড়ির কাছাকাছি ইনক্রিজ করা যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো এম্পাওয়ারমেন্ট আরো বেশি
বাড়বে, অর্থনৈতিক উপার্জনের পরিমাণটা অনেকাংশেই বাড়বে। হ্যাঁ, একদম ঠিক। সেটার জন্য অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, তারপরে এসএইচজি গ্রুপ অনেক রকম উদ্যোগ নিচ্ছে, তবে কোনোটাই এনাফ নয়। এখন আরো অনেক উদ্যোগের প্রয়োজন, যেখানে ছোট ছোট জায়গায় যে কোনো কারণেই, যেরকম কোভিডের সময় দেখা গেছিল যে মহিলারা কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ বাড়ির কাজে প্রেশার অনেক বেশি। তো সে এই উদ্যোগগুলো ছোট ছোট ভাবে আমাদের সবারই নানান ক্ষেত্রে নেওয়া উচিত, যাতে মহিলারা কাজে যেতে পারেন এবং ইকুয়াল ওয়েজেস, ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এগুলো পেতে পারেন। তোমরা জেনে থাকবে ইউএন উইমেন এই বিষয় নিয়ে অনেক কাজ করছে, এবং তোমরা ইউএন উইমেন এর কোনো লিটারেচার বা রিসার্চ রিপোর্ট পড়তে চাইলে আমি নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। ওদের অনেক সুন্দর রিপোর্ট রয়েছে যেগুলোতে ওরা কিভাবে কাজ করছে সেটা বলা রয়েছে। তো ইউএন, সিভিল সোসাইটি সবাই নানান ভাবে কাজ করছে এই ব্যাপারটা যাতে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করা যায়। তো দেখা যাক, এখানে আমাদেরও ভূমিকা আছে, আমাদেরও সক্রিয় হতে হবে যাতে আমরা ইকোনমিক পার্টিসিপেশনটা আমাদের থাকে, যাতে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনের বাইরে না থেকে যাই। তো এরকম ইতিবাচক ভাবেই আমরা ভাববো, এবং তোমাদের সাথে আমি পরবর্তীকালে কিছু লেখা বা ইন্টারেস্টিং বই শেয়ার করব, যেখান থেকে তোমরা এটা বিষয়ে আরো গভীরভাবে পড়তে পারবে বা বুঝতে সাহায্য হবে। আজকে পার্টিসিপেন্টদের মধ্যে যদি ম্যাডামকে কেউ কোনো প্রশ্ন করতে চান তো প্লিজ প্রশ্ন করুন। থ্যাংক ইউ ম্যাম। সময় ম্যাম, আমার একটা জিজ্ঞাসা ছিল যে মেয়েরা, বেশ কিছু মেয়েরা অর্থনৈতিক মানে অর্থ উপার্জন করছে, কিন্তু অর্থটাকে তারা হয়তো পরিবারের ক্ষেত্রেই ব্যবহার করছে বা ব্যবহার করতে বাধ্য হচ্ছে, তার ব্যক্তিগত সঞ্চয় বলে বিশেষ কিছু থাকছে না দিন বা সারা জীবনেও সেইভাবে সঞ্চয় থাকছে না। তাহলে কি ওই মেয়েটি ইকোনমিক্যালি ইম্পাওয়ার্ড? মানে সে হয়তো অর্থ উপার্জন করছে কিন্তু সে ইউটিলাইজ করছে না, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য তার জীবনে হয়তো সেভাবে নেই, হয়তো সংসার, সন্তান এদের পেছনেই তার পুরো অর্থটাই সে খরচ করে ফেললো। তাহলে কি যখন তার ব্যক্তিগত সঞ্চয়টা দিনের শেষে থাকলো না, তাহলে কি ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড হচ্ছে না? তখন তাকে আমরা ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড পুরোপুরি বলতে পারি না, কারণ এখানেই যেটা এজেন্সির কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আমি অর্থ উপার্জন করব এবং সেই অর্থটা আমি কি খাতে ব্যয় করব, এই ডিসিশনটা যখন আমি নিতে পারবো তখনই আমি নিজেকে ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড বলতে পারবো, তার আগে পর্যন্ত নয়। যদি আমি শুধু অর্থ উপার্জন করি আর অন্য কেউ ঠিক করে যে আমি সেটা কোন খাতে ব্যবহার করব, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি পূর্ণাঙ্গভাবে ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড হলাম না। আচ্ছা, ওই মেয়েটি যদি স্বেচ্ছায় তার সংসারের পেছনে বা সন্তানদের বড় করার জন্য খরচ করে, তাহলে তাকে ইকোনমিক্যালি এম্পাওয়ার্ড বলবো কি, কারণ সেক্ষেত্রে সে তার এজেন্সিটা ইউজ করছে, যে সে কোন খাতে ব্যবহার করবে সেটা আমি, যদি আমার ইচ্ছা হয় যে আমি সন্তানদের পেছনে ব্যয় করব কি বাড়ির খরচায় ব্যয় করব, সেটা সম্পূর্ণ যদি আমার ইচ্ছা হয়, কারুর চাপে পড়ে নয় বা কারুর প্রেসারে এসে নয়, তাহলে আমি তাকে সেক্ষেত্রে সেটা কোনো কনফ্লিক্টের জায়গা নেই। ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের হাতে আজকে সময় প্রায় একেবারে শেষের দিকে উপনীত হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার দীপ্তিদিকে ভোট অফ থ্যাঙ্কস জানাবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ লাবণী ম্যাম। আরেকটা জিনিস আমি বলতে চাইছিলাম ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার আগে, সেটা হচ্ছে আপনি এই লেখাগুলো আমাকে একটু শেয়ার করে দেবেন তো ম্যাডামের সাথে, তাহলে পরে আমরা এই লেখাগুলো
ইকোনমিক এম্পাওয়ারমেন্ট বা কি ধরনের ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট বা এই প্রবলেম মানে এই জাতীয় যদি কোনো লেখা থাকে আপনার, তাহলে একটু শেয়ার করে দিলে আমরা তাহলে একটু পেতাম। নিশ্চয়ই আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো। আমি কালকের মধ্যেই চেষ্টা করব শেয়ার করে দিতে। থ্যাংক ইউ। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আজকের আমাদের বিশিষ্ট বক্তা ম্যাডামকে। ম্যাডাম যেভাবে মানে প্রত্যেককে পার্টিসিপেট করিয়েছে এই আলোচনা চক্রের মধ্যে, যেটা অনেক বেশি আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে, অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে আলোচনাটিকে, যেটা ভীষণই আমার কাছে মনোগ্রাহী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, একটা ধরন বলে আমার মনে হয়েছে। যে আমরা সেখানে প্রত্যেকেই পার্টিসিপেট এবং প্রত্যেকের সম সুযোগ আছে বলার, কেউ চাইলে বলতে পারতো, প্রশ্ন রাখতে পারা, কি বুঝেছে কিনা সেগুলোকে যাচাই করা, ভুল সংশোধন করার সম্পূর্ণ সুযোগ ম্যাডাম আমাদেরকে করে দিয়েছে। আমরা অশেষ কৃতজ্ঞ ম্যামের কাছে, আমাদের বিভাগের তরফ থেকে মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমরা ভবিষ্যতেও কোনো রকম এই ধরনের কাজের ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে ম্যাডামের সাহায্য আমরা পেতে পারি। আমরা ম্যাডাম আমাদের সে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে। তো আমরা ভবিষ্যতে আশা করব ম্যাডামকে আমরা আবার কোনো দিন আমাদের ডিপার্টমেন্টে সরাসরি এসে যদি কোনো সেমিনার বা কোনো একটা ওয়ার্কশপে এসে যদি আমাদের সাথে তার মূল্যবান সময় এবং বক্তব্য ভাগ করে নেয়, তাহলে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো ম্যামের কাছে। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজল দে এবং আমাদের ডিন অফ আর্টস, ডিন অফ সায়েন্স, ফাইন্যান্স অফিসার স্যারদের, যাদের সাহায্য ছাড়া আমাদের এই অনুষ্ঠান সফল করা অনেক বেশি সম্ভব হতো না। তো তাদের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের ম্যাডামদের কাছে, আমাদের বিভাগীয় শিক্ষিকাদের কাছে, কারণ ম্যামরা বরাবরই আমাদের সকলের মধ্যে একটা মুক্ত চিন্তার বাতাবরণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের প্রায় প্রত্যেক মাসেই একটা দুটো করে সেমিনার আমরা পাই, যার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের জগৎটাকে, জানার পরিধিটাকে আরেকটু বিস্তৃত, আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারি। আর কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের সকল শ্রোতাদের, তারা অংশগ্রহণ করেছে এবং আলোচনাটিকে আরো অনেক বেশি প্রাণোচ্ছল করে তুলেছে। এই বলে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন পর্ব শেষ করছি। সকলে ভালো থাকবেন, ম্যাম ভালো থাকবেন। থ্যাংক ইউ। তোমরাও ভালো থেকো, আবার কথা হবে। আর আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো লিটারেচার যেগুলো আছে।